পর প্রথমবার স্বাস্থ্য ভবনে শুভেন্দু অধিকারী। হাসপাতালগুলির নজরদারিতে স্বাস্থ্য ভবনে হওয়া কন্ট্রোল রুম পরিদর্শনে মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন দপ্তরের আধিকারিকরা। স্বাস্থ্য ভবনে তৈরি কন্ট্রোল রুম রাজ্যের স্বাস্থ্য পরিস্থিতির ওপর নজর রাখা হবে। হাসপাতালের কিচেনেও নজরদারি চলবে। সমস্ত হাসপাতালকে দালাল রাজ মুক্ত করার ডাক মুখ্যমন্ত্রী। আয়ুষ্মান মন্দির নিয়েও বক্তব্য রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ন্যাচারালি এখানে যারা আসেন তাদেরকে পরিষেবা দিতে হবে এবং সব হসপিটাল থেকে দালাল রাজ মুক্ত করতে হবে এবং মানুষকে সুন্দর পরিষেবা দিতে হবে। এবং আমরা ভারত সরকার নাম দিয়েছে আয়ুষ্মান মন্দির। মন্দিরে যেমন পবিত্রতা থাকে, শুদ্ধতা থাকে, স্বচ্ছতা থাকে, একাগ্রতা থাকে, সেবাপরায়ণতা থাকে, সেই ভাবটা স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও আসবে। এই লক্ষ্য নিয়েই কিন্তু এখানে আমরা কাজ করছি। স্বাস্থ্যকর্মীদের তো সুরক্ষা আমরা দিবই, এবং তারা, আমি নার্স বোনেদের দিদিদের দেখলাম অ্যাপ্রন গ্লাভস সুন্দর করে ড্রেসে আছেন, খুব সুন্দর। আমি প্রধান সচিবকে বলেছি মন্ত্রীদ্বয়কে রেখে সামনে যে ল্যামিনেশন করা ব্যাচ করে দিতে। আপনারা মাঝে মাঝে দেখান যে ইঞ্জেকশন দিয়ে ফেলেছে, ট্রলি যার নিয়ে যাওয়ার কথা, যার সিকিউরিটি দেওয়ার কথা সে সেলাই করে দিয়েছে। এইটাকে সেগ্রিগেট করার জন্য, চিহ্নিত করার জন্য বা আলাদা করার জন্য বিভিন্ন স্তরে বিভিন্ন কালারের ল্যামিনেশন করা ব্যাচও চালু করতে বলা হয়েছে। বিশিষ্ট চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে সরাসরি চলে যাব রঞ্জনদার কাছে। রঞ্জনদা, এই রকম উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী যা বলছেন, এই রকম উদ্যোগ সত্যি এই রাজ্যের মানুষ তো এগুলো কল্পনাও করতে পারে না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে বিহার থেকে উনি বিহারে একবার গিয়েছিলেন এবং সেখান থেকে দেখে এসেছিলেন এবং তারপরে এইভাবে নতুন করে ঢেলে সাজানোর ভাবনা। ফলে এইটা কত বড় মাইলস্টোন আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে, কোন জায়গায় পশ্চিমবঙ্গ পৌঁছতে পারে বলে আপনার অভিমত? দেখো দেবারতী, 4 মে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে এই নতুন সরকার নিয়ে এসছেন। নতুন আশা সঞ্চারিত হয়েছে স্বাস্থ্যক্ষেত্রে, যেটা বহুদিন ধরে ছাগলের তৃতীয় ছানার মতো অবহেলিত হতো। আজকে আমি 24 বছর সরকারি চাকরি করছি এবং বিগত 15 বছরে তৃণমূল কংগ্রেসের জমানায় এবং 34 বছর বাম জমানায়, 49 বছরে কদাচিৎ মনে হয়েছে যে কোনো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনে পা দিচ্ছেন। এমনকি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যখন প্রথমবার তার নিজের ঘরে ঢুকলেন, বললেন তার ঘরটা স্যাঁতস্যাঁতে, কারণ ওই ঘরটা কেউ খোলা থাকতো না। প্রাক্তন স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনি সপ্তাহে 15 দিনে একদিন আসতেন শুধু সই করার কাগজে মার্কা করার জন্য। আজকে স্বাস্থ্যক্ষেত্র একটা অত্যন্ত জরুরি প্রাসঙ্গিক ক্ষেত্র। মানুষের স্বাস্থ্য প্রত্যেকটা মানুষের একটা অধিকার, মৌলিক অধিকার আমাদের অনুচ্ছেদ 14 সংবিধানের অনুযায়ী। তাছাড়া তুমি যদি সরকারি পরিষেবার কথা ভাবো, যে মানুষ 80-85% মানুষ আজও সরকারি চিকিৎসা পরিষেবার উপর নির্ভরশীল। কিন্তু আমরা কি দেখেছি? আমরা কুকুরের গলায় চেন দেখেছি, আমরা ট্রেনের বাথরুমে চেন দেখেছি, আমরা দেখেছি সুপার স্পেশালিটি হাসপাতালগুলোতে, SSKM এর মতো হাসপাতালে সেখানে ট্রলি চেনে বাঁধা থাকে, হুইল চেয়ার, সেই তপন সিনহার সিনেমার নামটা মনে পড়ে যায়, সেটা চেনে বাঁধা থাকে এবং মানুষ পরিষেবা চায় না। গতকালই আমি একটা অদ্ভুত ঘটনা দেখেছি দেবারতী, বর্তমান সরকারে। আমি হাসপাতালের আউটডোর থেকে নামছিলাম, আমাদের ওপিডিটা দোতলায়। আমি প্রথম দেখলাম গ্রুপ ডি স্টাফ তারা হুইল চেয়ারটা ধরে ধরে নিচে নামাচ্ছেন, বা ট্রলি বয় তারা ট্রলি ক্যারি করছেন। তারা এতদিন কিন্তু অন্য কাজ করতেন। আমার মনে পড়ে যায় সেই কবিতার, নবাব নবাবি করে নেতা নেতাগিরি, ট্রেনে ট্রেনে গান গায় বাউল ভিকিরি। এতদিন দেখতাম গ্রুপ ডি, তাকে দেখে মনে হতো সুপারিনটেন্ডেন্ট, এবং তার যা আচার আচরণ সেইগুলোর আলুমূল পরিবর্তন। এবং আজকে আয়ুষ্মান মন্দিরের কথা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন। আমি দৃঢ় আশাবাদী এই মন্দিরে যারা অংশগ্রহণ করবেন, যে যোগ্য, সেই স্বাস্থ্য যজ্ঞে সকল মানুষের সমান অধিকার পাবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন।
এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মানে এর আগেও যে সমস্যার কথা আমরা শুনেছি, আমি সেটাতে একটু আসতে যাচ্ছিলাম, যে এই যে সমস্ত হাসপাতালকে দালাল রাজ মুক্ত করার ডাক দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এর আগে একাধিক হাসপাতালগুলোতে আমরা দেখেছি সুপার স্পেশালিটি হাসপাতাল, রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানেও দালাল রাজ কি সাংঘাতিক পরিমাণে, এটা একটা সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছিল। আমি রঞ্জন দা আপনার কাছে আসবো এটা নিয়ে, তার আগে কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী একটু শোনাতে চাইব। যে অন্য রাজ্যগুলোতে আমি কিছুদিন আগে পাটনা গেছিলাম, সেখানে স্বাস্থ্যমন্ত্রীর অফিসে দেখে এসেছিলাম যে কন্ট্রোল রুম সমস্ত সাব ডিভিশন হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ, স্টেট হসপিটালগুলোকে ডাইরেক্ট মনিটরিং হচ্ছিল, পরিষ্কার আছে কিনা, এমার্জেন্সিতে রুগী পড়ে আছে কিনা, আউটডোরে ব্রোকার আছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা, বাইরে যে হসপিটালের একটি সুন্দর স্বাস্থ্যসম্মত পরিবেশ ঠিকঠাক আছে কিনা, গার্বেজ ক্লিনিং আছে কিনা, এই সব জিনিসগুলো আমি ওখানে দেখে এসেছিলাম। আমি মাননীয় মন্ত্রী, মাননীয় রাজ্যমন্ত্রী এবং প্রধান সচিবকে বলেছিলাম যে এখানে একটা এরকম বানান। এরা পুরোটা এখনও রেডি হয়নি, ইট উইল টেক টাইম, আরও 1 মাস লাগবে। আজকে 15-16টা স্টেট হসপিটাল এবং পাশাপাশি জেলার 2-1টা হসপিটালে ওরা করেছেন। আমি কিছু সাজেশন দিয়ে গেছি, মাননীয় মন্ত্রী নোট করেছেন, প্রধান সচিব নোট করেছেন। আমি এটাকে 30শে জুলাইয়ের মধ্যে বলেছি সাব ডিভিশন লেভেলে নামিয়ে দিতে এবং কিচেন পর্যন্ত মনিটরিং করতে, বাইরে পার্কিং এবং যেখানে আমাদের ফেয়ার প্রাইস সব রয়েছে, আগামী দিনে জনঔষধি কেন্দ্র হবে, সেই জায়গাগুলো ঠিকঠাক করে দেখতে। ওয়ার্ডের ভিতরে কিছু রেস্ট্রিকশান রয়েছে হেলথ গাইডলাইনে, রুগীদের দেখানো যায় না, কিন্তু মেঝেতে যে পরিষ্কার আছে কিনা দেখানো, বা আমাদের এমার্জেন্সিতে কোনো রুগী পড়ে আছে কিনা, একটা হসপিটালের যে পরিবেশ এবং যে পরিষেবা, এই দুটো ঠিকঠাক করার জন্যই একটা মনিটরিং দরকার আছে। গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করবে এবং পরিবেশটাও বদলে যাবে, এই বিশ্বাস আমি রাখি। অফিসাররা, আধিকারিকরা, দে আর ফুললি কম্পিটেন্ট, ইন্টেলিজেন্ট, ডাইনামিক। রঞ্জনদা, এই যে পরিবেশটা বদলে যাবেন, ভরসা, আশ্বাস, বিশ্বাস, এগুলো আমাদেরও রাখতে ইচ্ছে করে এই সরকারের ওপরে, কারণ বিগত দিনে তো আমরা এই ছবিটা দেখিনি বা আমরা এটার সঙ্গে একেবারেই অভিযোজিত ছিলাম না। কিন্তু এখন যে সরকার যে কথা বলছেন যে পরিবেশটা বদলে যাবে, আমলাদেরকে কৃতিত্ব দিচ্ছেন, এতে তো কাজের এন্থুও বাড়বে, কি মনে হয় রঞ্জনদা? দেখো, আমরা বিমারু স্টেট বলতে আগে বুঝতাম বিহার, মধ্যপ্রদেশ, আসাম, রাজস্থান আর ইউপি। এখন দেখো বিহার কত প্রভূত উন্নয়ন করেছে। আমাদের স্বাস্থ্য মডেলটা মাননীয় মুখ্যমন্ত্রী বিহারের থেকে অ্যাডপ্ট করছেন, কারণ তারা এখনকার 5G নেটওয়ার্ক যুগে আজকে তুমি আমি কোথায় কি করছি সেটা কিন্তু ট্র্যাকিং বা মনিটরিং করা জিপিএস সিস্টেমের মধ্যে অত্যন্ত সহজ। এবং যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন একদম সঠিক, যে প্রাইভেসি যে জায়গাগুলো রয়েছে, যেমন অপারেশন থিয়েটার বা ওয়ার্ড বা আইসিইউ, এগুলো বাদ দিয়ে আমরা তো মনিটর করতে পারি তার কি চিকিৎসা আছে। কোনো একটা মানুষ, মুমূর্ষু রুগী যে জলপাইগুড়ি থেকে এসছে, সে অ্যাম্বুলেন্স দাদার কথা মনে পড়ে যায় যে ঘুরে বেড়াতেন, বা কাঁধে করে 15 কিলোমিটার কালাহান্ডির মতো সেই ঘটনা যেখানে মৃতদেহ বয়ে নিয়ে যেতে হয়, সেই পরিস্থিতি তো আমরা বিগত 15 বছরে দেখেছি। তাই এই জায়গায় যে আজকে বলতেই হয় যে আমাদের যে হেলথ সিস্টেমের টায়ার রয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রথম উপরের যে 3টে টায়ার, মানে মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সাব ডিভিশন হসপিটাল, এই 3টে অবধি তিনি ট্র্যাকিং মনিটরিং করবেন। এবং সেখানে ওয়ার্ডের বাইরে যে জায়গাগুলো রয়েছেন, ক্যান্টিন, আমাদের কিচেন রয়েছেন, যেখানে খাবার কি স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হচ্ছে কিনা। এবং এখনও আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীকে যে এই সরবরাহকারী যে সংস্থাগুলো রয়েছে তাদের গুণগত মান কি থাকছে, এটা কিন্তু এখনো বহু জায়গায় প্রশ্নচিহ্নের মুখে। এই জায়গাগুলো উন্নত হবে। আর একটা আমাদের অভয়া কাদম্বিনী তিলোত্তমা আন্দোলনের একটা অন্যতম দিক ছিল সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম বেড ভ্যাকান্সি স্ট্যাটাস। আজকে এক জায়গা থেকে আরজিকর মেডিকেল কলেজ থেকে যদি কাউকে রেফারেল করা হয়, যদি কোনো এসএসকেএম হাসপাতালে, সে গিয়ে দেখলো সেখানে বেড নেই,
তাহলে এই জায়গাগুলো আজকাল জিপিএস ট্র্যাকিং অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা এবং জনঔষধির মাধ্যমে এই ফেয়ার প্রাইস সবটাকে গ্র্যাজুয়ালি রিপ্লেসমেন্ট করা, আয়ুষ্মান ভারতে এসে গেছে, স্বাস্থ্যসাথীর পুরনো জায়গাগুলো থেকে আস্তে আস্তে রিপ্লেসমেন্ট করা, সামগ্রিকভাবে স্বাস্থ্য মানচিত্রের যে একটা বড় পরিবর্তন আসছে তা বলাই বাহুল্য দেবরতী। একদম রঞ্জন, আমি আর সঙ্গে থাকার অনুরোধ করব, কারণ এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখানে একটু প্রসঙ্গটা উত্থাপন করতে চাইছি, সেটা হচ্ছে যে সেবাশ্রয়। এই সেবাশ্রয় নিয়ে লাগাতার দুর্নীতির অভিযোগ উঠেছে, কখনো ওষুধ নিয়ে দুর্নীতি, কখনো যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে দুর্নীতি, এবং সম্প্রতি তো মারাত্মক অভিযোগ এটা উঠেছে যে এখানে নাকি ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয়েছে। এই অভিযোগগুলো সামনে আসার পরে এই মুহূর্তে যে কিছুক্ষণ আগে যে প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন যে এক্ষেত্রে তদন্ত হবে এবং পুলিশকে সহযোগিতা করার নির্দেশ, স্বাস্থ্য ভবনকে সমস্ত সহযোগিতার নির্দেশ মুখ্যমন্ত্রীর তরফ থেকে, পুলিশ যে ধরনের সহযোগিতা চাইবে স্বাস্থ্য দপ্তর তা করতে বাধ্য, কি বলেছেন শুনবো। পুলিশ যে ধরনের তথ্য সহযোগিতা চাইবে হেলথ ডিপার্টমেন্ট সেটা করতে বাধ্য, এবং এক্ষেত্রে হেলথের কিছু গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইন মেনে করবে, এটা আমাদের কাজ নয়। ইনভেস্টিগেশন পুলিশ করছে, আর প্রধান সচিবকে আমি সামনে বলে যাচ্ছি, দুই মন্ত্রীর সামনে, যে ধরনের তথ্য তারা চাইবে কেউ লোকাবে না, সমস্ত তথ্য প্রপারলি ফটোকপি তাদের দিয়ে দেবে, তা এক খুব পরিষ্কার রয়েছে, অ্যাক্ট অনুযায়ী কাজ হবে। যে ধরনের সেবাশ্রয়ে লাগাতার যে অভিযোগগুলো উঠেছে, আমি রঞ্জনদা আরেকবার একটু আপনার কাছে আসি। আজকে বলা হচ্ছে যে স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য ভবন সর্বতোভাবে সাহায্য করবে পুলিশকে। এই এত বড় দুর্নীতি যা সেবাশ্রয় হয়েছে বলে অভিযোগ উঠছে, এত বড় দুর্নীতি, এবং মানে যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে মারাত্মক অভিযোগ উঠেছে যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মতো জঘন্য কাজও নাকি এই সেবাশ্রয় হয়েছে। রঞ্জনদা, এই পুলিশি তদন্তে আর একটা নতুন কোনো দুর্নীতি, নতুন কোনো রহস্য সামনে আসবে? দেখো, পিসিপিএনডিটি অ্যাক্ট যেটা রয়েছে 1994 সালে, সেখানে গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ কি সেটা যদি বলা হয়, তাহলে সেই চিকিৎসক এবং সেই নার্সিংহোম তাদের কিন্তু একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং জরিমানা হয়। এবার সেবাশ্রয় একটা খোলা আকাশের নিচে পরিকল্পনা, খোলা আকাশের নিচে, তার কোনো লাইসেন্সিং অথরিটি থাকছে না, এবং তার সাথে পিসিপিএনডিটি রুল নেই। তার এইআরবি বলে একটা জিনিস হয়, অ্যাটমিক এনার্জি রিসার্চ ব্যুরোতে তার রেডিয়েশন এক্সপোজার যদি কোনো তেজস্ক্রিয় বিকিরণ ঘটে, যেমন আমরা এক্স রে বা সিটি স্ক্যানের ক্ষেত্রে বলি, সেগুলোর জন্য কোনো নিয়মাবলী মানা হয়নি। এবার একটা ভ্রূণলিঙ্গ যদি করা হয়, জানানো হয়, তাহলে তো তার থেকে বহু টাকা সেটা আয় করা সম্ভব। এবার সেবাশ্রয়ের মতো খোলা মাঠের জায়গায় সেখানে কারা সোনোলজিস্ট ছিলেন সেটাও দেখতে হবে, কারণ আমার যথেষ্ট ডাউট আছে যে এমডি রেডিও ডায়াগনোসিস বা ডিএমআরডি যে স্বীকৃত ডিগ্রি, সেগুলো না করে অনেকের সার্টিফিকেট কোর্স অথবা হয়তো কেউ ট্রেন্ড বা এআই জেনারেটেড রিপোর্টগুলো দেওয়া হয়েছে। এবং এই ছাড়াও এই যাদের মাধ্যমে হয়তো যোগসাজশ করে কিছু হয়তো যারা চিকিৎসক রয়েছেন তাদেরকে অসাধু উপায়ে বা প্রভাবিত করে ভয় দেখিয়ে হয়তো ভ্রূণলিঙ্গ করা হতে পারে নির্ধারণ করা, এবং তার থেকে যে বিরাট অন্তর্তদন্ত, এবং এটা একটা মানে অত্যন্ত কঠোরতম নিন্দনীয় এবং শাস্তিযোগ্য এবং জরিমানা সাপেক্ষ অপরাধ। তাই সেবাশ্রয়ের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি ওষুধগুলোকে ডাম্পিং করা হয়েছে, ভুয়ো চিকিৎসক দেওয়া হয়েছে, ফার্স্ট সেকেন্ড ইয়ারের হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, ডেন্টালের স্টুডেন্টদের দিয়ে করা হয়েছে, এবং তাছাড়াও যেভাবে এই যে পরিকল্পনা মাফিক যে একটা অল্টারনেটিভ মডেল করে হয়তো কালো টাকাকে সাদা টাকার দিকে নিয়ে যাওয়ার জন্য একটা চক্র, এটা কিন্তু হতে পারে, যা তদন্ত স্বাস্থ্যমন্ত্রী করেছেন, এবং কেঁচো ঘুরতে কেউটে না বেরিয়ে যায়, এটাই আমাদের আশঙ্কা, এবং যথোপযুক্তভাবে তদন্ত হয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করি। একদমই। রঞ্জনদার সঙ্গে থাকার অনুরোধ করব। আদানি গ্রুপ নিউ টাউনে একটি হাসপাতাল তৈরি করেছে, তাদের সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী কয়েক মাসে কাজ শুরু হয়ে যাবে। 2000 বেডের 1000 বেড থাকবে গরিব মানুষের জন্য। কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী, দেখুন। তারা নিশ্চিন্তে থাকুন, আদানি গ্রুপ নিউ টাউনে একটি 2000 বেডের ইন্টারন্যাশনাল মানের হসপিটাল তৈরি করছে। ওনাদের সঙ্গে আমার এগ্রিমেন্ট কমপ্লিট হয়ে গেছে। 1000 বেড থাকবে গরিব মানুষের, আর 1000 বেড ওরা কমার্শিয়ালি ইউজ করবে, এবং আমার বিশ্বাস
অভিযোগ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা ছড়ায়। তদন্তের দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানায় রোগীর পরিবার। 5ই জুলাই হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন 57 বছর বয়সী মানসী দে, বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা। তার ছেলের অভিযোগ, এই রকম একটি ঘটনা ঘটানো হয়েছিল পরিবারের সঙ্গে। রোগীর পরিবার এবং হাসপাতাল সুপার কি বলছেন শুনবো। মাকে এখানে ভর্তি করেছিলাম, তো আজকে 2026 মার্চের এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ ডেক্সটোজ, যেটা সুগারের ওষুধ, তো ওটা চালাচ্ছে। তারপরে চালাতে মায়ের বুকে ছাতিতে প্রবলেম হচ্ছে, ছাতি ধরপড় করছে। গাফিলতি না হলে কি এইসব জিনিস কোনোদিনও মেদিনীপুর মেডিকেল কলেজে হতে পারে? না, ভুল ঠিকঠাক প্রশ্ন নয়। পেশেন্ট স্টেবল আছে। একটা ইঞ্জেকশন মানে কোথাও একটা ওই ঘষা পাওয়া তো পড়ে, তো হাসপাতালে প্রত্যেকটা মেডিসিনস গুলো যখন স্টক করা থাকে কোনোভাবে হয়তো একটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডিটেক্টেড হয়েছে। দেওয়ার ঠিক নয়, মানে চালানোর সঙ্গে সঙ্গে তো পেশেন্ট স্টেবল আছে, কোনো প্রবলেম নেই। এই মুহূর্তে কোনো প্রবলেম নেই। শি ইজ আন্ডার মানে স্ট্রিক্ট অবজারভেশন। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কি বলেছেন শুনবো। স্যালাইন ঘটনাটা ঘটেছে, আমাদের কাছে তার তদন্ত করার জন্য আমি সকালবেলায় তলব করেছি। তদন্তের রিপোর্ট হয়তো আগামীকাল বা আজ সন্ধ্যের বেলায় পাবো। 3 রকম ত্রিস্তরীয় চেক থাকে আমাদের, ফার্মেসি থেকে বা স্টোর থেকে বেরোনো, তাতে কম্পিউটারে সেখানে চেক থাকে, সেখানে কোনো রকম মেয়াদোত্তীর্ণ স্যালাইন ডেলিভারি হয়নি, তাহলে গেল কি করে? নিশ্চয়ই পৌঁছেছে। আমরা সেকেন্ড দুষ্কৃতী দমনে এনকাউন্টার যদি হতে পারে, তাহলে এই ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্ম বা অপরাধমূলক কাজকর্ম যারা করছে, রঞ্জন দা আপনার কাছে আসি, মানুষের জীবন নিয়ে খেলা, এটার মানে কি করা উচিত? আমরা তো এর আগেও দেখেছি যে মেদিনীপুরের স্যালাইন কাণ্ডে তখন কিন্তু চিকিৎসকদের দোষী করা হয়েছিল। বর্তমান সরকার আসার পরে সেই চিকিৎসকদের নির্দোষ বলেছেন, কারণ এই স্যালাইনের ক্ষেত্রে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামে কুখ্যাত একটি সংস্থা ব্ল্যাক লিস্টেড, তারা কিন্তু এই মূল চক্রী ছিল। আশা করি তদন্তে তাদের আরও কীর্তিকলাপ উঠে আসবে। কিন্তু যখন এরকম কোনো ঘটনা ঘটে দেবারতী, তাহলে বুঝতে হবে তার একটা অ্যানাফাইল্যাকটিক শক হচ্ছে, মানে মেয়াদ উত্তীর্ণর ক্ষেত্রে অ্যানাফাইল্যাকটিক শক হলে আমরা অনেক সময় দেখেছি ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে এরকম হয়, বিশেষ করে যদি ব্লাড গ্রুপ মিসম্যাচিং হয় তখন এরকম ঘটনা ঘটে। কিন্তু হিউম্যান এরর সেটাকে আমরা বলতে পারি, কিন্তু এই স্যালাইন কাণ্ডে আমরা তো অবশ্যই বলবো যে চক্র রয়েছে যারা এই ডিস্ট্রিবিউশনটা করছে বা টেন্ডার কোটেশন, এখনো এই নতুন সরকারের 2 মাস বয়স, পূর্বতন সরকারের যে কোটেশন বা যে পাফার স্টক, সেই স্টকগুলো থেকে সেন্ট্রাল স্টক থেকে আমাদের এখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে। তাই সরকারকে আরও সতর্ক, বিশেষ করে রিঙ্গার ল্যাক্টেট বলে একটা স্যালাইন আছে, যেটা কিন্তু ভীষণভাবে পার্শ্ব প্রতিক্রিয়া করছিল। আমরা তো একসময় হাসপাতালে শুধু 5% ডেক্সট্রোজ বা ডেক্সট্রোজিন নর্মাল স্যালাইন এগুলোই চালাচ্ছিলাম। তাই এই ক্ষেত্রে তদন্ত দরকার। তবে সদর্থক ব্যাপার একটা জিনিস এখানে দেবারতী, সেটা হচ্ছে এই যে নিউ টাউনে যেটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আদানি গোষ্ঠীর সাথে, 1000 বেড ফ্রি থাকবে, এটা অত্যন্ত একটা খুব আশাব্যঞ্জক। এর আগে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী শিল্প সম্মেলন দেখতাম, দূর দূরান্ত থেকে বিভিন্ন গণ্যমান্য অতিথির পেছনে কোটি টাকা রাজস্ব থেকে ব্যয় করা হতো, কিন্তু তা একদম পর্বতের মুশিক প্রসব হতো। কিন্তু এক্ষেত্রে আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে, শারদত্ত মুখোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, সুমনা দেবী স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তারা নিশ্চয়ই এই ব্যাপারটা দেখবেন এবং আগামী দিনে আমাদের যে মেডিকেল ট্যুরিজম, বিশেষ করে বাংলাদেশ বা উত্তর পূর্ব ভারত থেকে যে সমস্ত হিউজ পেশেন্টরা আসে, তারা দক্ষিণ ভারতমুখী হবে না, তাদের গন্তব্যস্থল হবে কলকাতা এবং পশ্চিমবঙ্গ। একদম রঞ্জন দা, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট চিকিৎসক ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। এখন এখানেই শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।